সবাইকে নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানে হাজির প্রশান্ত ভট্টাচার্য আপনাদের সামনে। অনুষ্ঠান দেখছেন সরাসরি, জন্ম তারিখ নিয়ে আর বাস্তু নিয়ে অনুষ্ঠান। যদি কেউ প্রয়োজন মনে করেন, বাস্তুগত কোনো বিষয়ে আলোচনা করার প্রয়োজন, ফোন করতে পারেন। যদি কারোর ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে আলোচনা করার প্রয়োজন থাকে, ফোন করতে পারেন। গতদিনও আমরা কিন্তু অনুষ্ঠানে আলোচনা করেছিলাম মূলত এডুকেশন ক্যারিয়ার ওরিয়েন্টেড। আজকেও আমরা সেরকমই কিছু আলোচনা করব, কারণ আগামী যে সময়টা আমরা পাবো কয়েকটা মাস ধরে, সেটা কিন্তু সম্পূর্ণ যারা যে বাড়িতে শিক্ষার্থী স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অত্যন্ত জরুরি প্রয়োজনীয় একটা সময়। সারা বছর ব্যাপী যে স্প্যানটা হয় এক বছরে, সে একদম ক্লাস 1 থেকে 10 পর্যন্ত নতুন বছর নতুন ক্লাসে ওঠার যে অ্যানুয়াল এক্সাম, সেই টাইমটা আমরা পাচ্ছি। তারপরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের টেস্ট, তারপর তাদের ফাইনাল এক্সাম, সবকিছু পরপর। তারপরে আসবে নিট, তারপরে আসবে জয়েন্ট এন্ট্রান্স। সেই জন্যে আগামী কয়েকটা দিন আমরা কিন্তু মূলত আমাদের বেসিক যে আলোচনা সেটা রাখবো এডুকেশন ওরিয়েন্টেড। সঙ্গে আমাদের বাস্তু যেমন যথারীতি থাকবে। আমি আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে এডুকেশন সেক্টরে একটা জাতক বা জাতিকার, মানে পুরুষ বা মহিলা, যে ছেলে বা মেয়ে যাই হোক, তাদের ডেভেলপমেন্টের জন্য যে সেগমেন্টগুলো খুব জরুরি তাদের ফেভারে থাকা, সেই 5টি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম। নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেটা একটা হলো পড়াশোনার প্রতি একটা তাগিদ অনুভব করা, নিজস্ব তাগিদ। কেউ বাড়ি থেকে জোর করে করতে বলছে সেটা নয়, নিজের ইচ্ছে তৈরি হওয়া, নাম্বার 1। নাম্বার 2, কনসেন্ট্রেশন, একাগ্রতা। আমি 8 ঘন্টা পড়ি আর 4 ঘন্টায় পড়ি, আমি যেন এক মনে ধৈর্য ধরে বসে কন্টিনিউ পড়াটা পড়তে পারি, যেটা একটা কমন প্রবলেম। ম্যাক্সিমাম গার্জেনদেরই কিন্তু এটাই একটা মানে আক্ষেপের জায়গা থাকে যে তার সন্তান যথেষ্ট ট্যালেন্টেড টিচার, এবং তারা নিজেরাও জানেন যে একটু যদি মন দিয়ে পড়াশোনা করে তাহলে একটা বেটার রেজাল্ট হতে পারে। কিন্তু ওই যে এক জায়গায় ধৈর্য নিয়ে বসে পড়াটা, কনসেন্ট্রেট করে, এটাতেই মূল প্রবলেম। এটার একটা ফল আছে। যারা একাগ্রভাবে পড়তে পারলো না, তার পরের স্টেপটা হচ্ছে আমি পড়াটা মনে রাখতে পারিনি। আমি হয়তো 4 ঘন্টা সারাদিনে বই নিয়ে বসেছি, সকাল বিকেল মিলিয়ে, কি 5 ঘন্টা পড়তে বসেছি, কিন্তু এই যে টোটাল টাইমটা, তার মধ্যে খুব পার্সেন্টেজ যদি হিসাব করি 20% হয়তো আমি কনসেন্ট্রেট করতে পেরেছি। বাকিটা কিন্তু আমি পড়তে বসেছি ঠিকই, যেটা দেখা গেছে, বাট আমার মাইন্ডটা ছিল অন্যদিকে। স্কুলে কার সঙ্গে কি গল্প করতে হবে, মোবাইলে কার সঙ্গে কি একটু চ্যাটিং করে নিতে হবে, বা আদার অনেক কিছু বাহানা থাকে, সবকিছু তার মধ্যে ইনক্লুড হয়ে পড়েছে। যার ফলে কি হচ্ছে, মনে রাখতে পারিনি, মেমোরি অ্যাবজর্ব করতে পারিনি। এর পরের স্টেপ কি বলেছিলাম, যেটা আবার একটা মানে অজানা একটা কারণ। পরীক্ষার আগে একটা না কোনো বাধা চলে এলো, পারিবারিক বাধা হতে পারে, ফিজিক্যাল ওরিয়েন্টেড কোনো বাধা হতে পারে। আমরা দেখে থাকি এগুলো, যেগুলো কোনো কারণই ছিল না, রিজনই ছিল না। আবার একটা কিছু ক্যান্ডিডেটের দেখবেন যেটা হয়, যত পরীক্ষা এগিয়ে আসছে নার্ভাস হয়ে যাচ্ছে, গা বমি করছে, জ্বর লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছে। পরীক্ষা শেষ, ক্লান্তি টান্তি চলে গেল, রাত্রি 12টাতে জেগে আছি, আর নালে 8টা সাড়ে 8টা থেকে ঘুম পেয়ে যাচ্ছে, ঢুলে পড়ছি। এই যে একটা মানে যার কোনো কারণ নেই, কিন্তু একটা কারণ ঘটনা ঘটে চলেছে। এর পরের স্টেপটা আবার একটা কমন স্টেপ, সেটা হচ্ছে সিলি মিস্টেক্স। যদি একটু খাতাটা জমা দেবার আগে রিভার্স করে দেখা যেত, তাহলে হয়তো 5 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, 15 নম্বর বেড়ে যেত। এতটাই ওভার কনফিডেন্ট যে আমি যেটা লিখেছি এতই পারফেক্ট লিখেছি, আমার রিভার্স করার দরকার নেই। ওয়ারাজ আমি যখন একটা ক্যালকুলেশন করেছি, রাফে আমি করেছি, ঠিক করেছি, ফেয়ারে তুলতে গিয়ে আমি ভুল করে ফেলেছি, একটা লেটার বা একটা ওয়ার্ড, একটা সংখ্যা বাদ দিয়ে দিয়েছি। আমি মনে করছি ট্রু আর ফলসের মধ্যে কোনটা ঠিক, আমি কিন্তু সেটা না করে যেটা ঠিক নয় তাতেই ঠিক মেরে দিয়েছি। ওয়ারাজ আমার ব্যাক অফ দ্য মাইন্ড বলছে এটা ঠিক। এই যে ছোট ছোট সিলি মিস্টেক্স, এগুলোর জন্য নাম্বারটা কমে গেল। এই যে 5টা পয়েন্ট, আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত অভিজ্ঞতা, আশা করি আপনারাও একমত হবেন। এই 5টা পয়েন্টকে যারা নিজেদের ফেভারে পজিটিভলি রাখতে পারে, তারা কিন্তু বেটার রেজাল্ট করতে পারবেই। আর যাদের মধ্যে এই 5খানার মধ্যে 5খানা, 4খানা, 3খানা, 2খানা, 1খানা ন্যূনতম ভাবে যদি প্রবলেম ক্রিয়েট করে, তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু রেজাল্ট ভালো হতে বাধাপ্রাপ্ত হবেই, এটা পরিষ্কার। তো আমরা কি করতে পারি, আমার কনসেপ্টে দাঁড়িয়ে আমি কি করতে পারি? আমি দুভাবে এগোতে পারি। একটা হচ্ছে সেই জাতক বা জাতিকা ডেট অফ বার্থ ক্যালকুলেট করে তাকে কিছু গাইডলাইন দিলাম, সে কি কালারটা ইউজ করবে। কারণ কালার
এলিমেন্ট থিওরি অনুযায়ী আমাদের কাছে কিন্তু অত্যন্ত জরুরি এই যে আমরা হাতের রত্ন ধারণ করি এর মূল বেসিক জায়গাটা কোথায়, এর যে কার্যকারিতাটা তার মূল বেসটা কোথায়, সেটা কিন্তু কালার। আপনি প্রত্যেকটা রত্নের দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার, এবং এই কালার থেরাপিটাই কিন্তু আমাদের শরীরে ইনজেক্ট হয় বাই লাইট রে। সেটাই কিন্তু আমাদের কেমিক্যাল রিয়াক্ট করে আমাদেরকে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যায়। এটা সায়েন্টিফিক ওয়ে, আদারওয়াইজ তো গ্রহগত বিন্যাস দশা অন্তর্দশা যা রয়েছে রয়েছে। সেই কালার থেরাপি অনুযায়ী ধরে নেওয়া যাক আপনার মেয়েটির খুব গোলাপি রং পছন্দ, ইন জেনারেল মেয়েদের পিঙ্ক কালার খুব পছন্দ হয়। এবার সে যে ঘরটিতে বসে পড়াশুনো করে তার ইচ্ছে তার ঘরটা পিঙ্ক কালার হোক, বা যে ঘরটায় সে থাকে সেখানে আপনি পিঙ্ক কালার করেছেন, গোলাপি রং করে দিয়েছেন, সেখানে বসে সে পড়াশুনো করতে চাইছে, পড়াশুনো করছে। আপনি জানেন আপনার মেয়ে যথেষ্ট মেধাবী, ভালো রেজাল্ট করার কথা, ওয়ারাজ হচ্ছে না। এবার যখন ডেট অফ বার্থটা ক্যালকুলেট করা হলো তখন দেখা গেল তার ডেট অফ বার্থ অনুযায়ী এই পিঙ্ক রংটা তার জন্য শুভ কালার নয়, যার একটা ব্যাড রিয়াকশন তার উপরে এসে পড়ছে। কিভাবে পড়ছে সেটা বিভিন্ন ওয়ে হতে পারে। তার পড়ার প্রতি ইচ্ছে কমে যাচ্ছে, কনসেন্ট্রেট করতে পারছে না, নন এনার্জেটিক হয়ে পড়ছে, অনেক কারণ ঘটতে পারে, বাট দ্যাটস এ রিজন, একটা কারণ। তখন আমি তাকে কি বললাম, এই কালারটা অ্যাভয়েড করতে হবে, এই কালারগুলো তার ফেভারেবল কালার, যেটা তাকে পজিটিভ রেসপন্স দেবে। এই কালারের ঘরে সে থাকবে। যে পেনটা ইউজ করছে, দেখুন আমার পেনটা একটা লালচে ধরনের গোলাপি রঙের পেন, তাকে হয়তো বলা হলো ব্লু কালারের বডির একটা পেন ইউজ করতে, সে ব্লু কালারের বডির একটা পেন হাতে নিয়ে ধরে লেখাপড়া করছে। তাকে বলা হলো সে যে ড্রেসটা ইউজ করছে তার মধ্যে ম্যাক্সিমাম ইয়েলো কালার রাখতে, কারণ সেটা তার জন্য বেটার, তার জন্য শুভ ফলদায়ী। এটা একটা গাইডলাইন পেল। সেকেন্ড হচ্ছে দিশা, দিক। আমাদের প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ বলে যে তার একটা সাকসেস ডাইরেকশন হবে। কোনটা তার সাকসেস ডাইরেকশন আপনি জানেন না, ক্যাজুয়ালি কোন একটা দিকে মুখ করে বসে পড়তে হবে। আপনি আপনার ছেলেকে বা মেয়েকে পশ্চিম দিকে ফেস করে বসিয়ে পড়াচ্ছেন, ইজ ইট রাইট ফর হার অর হিজ? তার জন্য কি এটা ভালো? পশ্চিম দিকটা হতে পারে তার অপোজিট ডাইরেকশন, যেটা তার পজিটিভ ডাইরেকশন নয়, তার সাকসেস ডাইরেকশন নয়। আসছি আলোচনায়। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? কোথেকে বলছেন কাইন্ডলি? আচ্ছা, কার ব্যাপারে কথা বলবেন? ডেট অফ বার্থটা বলুন। 1997। আচ্ছা, টাইমটা? 2:40 AM PM। আচ্ছা, কোথায় জন্ম আপনার? চাকদা। আচ্ছা, একটু ধরুন। কি করছেন আপনি এখন? ব্যবসা করছেন? কিসের ব্যবসা করছেন? হ্যাঁ, রিলেটেড বলতে এই মাছ মাংস যে বলছেন এর তো অনেকগুলো সেগমেন্ট হয়। এটা র মেটেরিয়াল কেনা বেচা হতে পারে, এটা নিয়ে ক্যাটারিং হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে। কি করেন আপনি? আচ্ছা আচ্ছা, একটু ধরুন। কতদিন ধরে করছেন? 2 বছর। আচ্ছা, প্রথম বলি আপনার ডেট অফ বার্থের মধ্যে একটা জিনিস হলো এডুকেশন পার্ট খুব পাওয়ারফুল আমি পাইনি ফার্স্ট। ঠিক আছে, মানে ক্যারিয়ার, আপনি যে বয়সে আছেন, আপনি যে আমাকে ফোন করেছেন মূলত আপনার কর্মজীবন নিয়ে আপনার প্রশ্ন থাকার কথা, তাই তো? আপনার ইকোনমিক সেক্টর, আপনার রোজগার ইত্যাদি। তার জন্য প্রথম বেসিক জায়গা যেটা আমরা দেখি আপনার এডুকেশন সেক্টর আমি খুব পাওয়ারফুল কিন্তু পাইনি। আপনি কি একমত? আমার বক্তব্য হচ্ছে আপনার এডুকেশন কিন্তু খুব ওপর অব্দি যায়নি, যায়নি, রাইট? এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে আপনি যে বিজনেস করছেন আপনার জন্য খাবারের ব্যবসা ভালো। আপনি যদি আমাকে জিজ্ঞেস করতেন যে প্রশান্তদা কোন ব্যবসা করলে আমার জন্য ভালো হবে, আমি আপনাকে অ্যাডভাইস করতাম আপনি খাবারের ব্যবসা করুন। কিন্তু খাবারের ব্যবসার মধ্যে এই চিকেন মটন এগুলো আসছে না। খাবারের ব্যবসার মধ্যে আসছে যেটা উদ্ভিদ থেকে তৈরি হয়, চাল ডাল ইত্যাদি জিনিস, শাক সবজি, এই জিনিসের ব্যবসা যদি করেন বা যদি এই জিনিসের রেস্টুরেন্ট আপনি খোলেন, আপনি শুধু চিকেনের শপ করেছেন না, আপনি যদি একটা খাবারের দোকান করতেন, ডাল ভাত মাছ মাংস পাওয়া যায়, দ্যাট ইজ বেটার ফর ইউ।
কিন্তু শুধু যদি চিকেনের দোকান করি ক্যারিয়ারটাকে ডেভেলপ করার কথা আপনি ভাবেন, এটা কিন্তু আপনাকে খুব মানে দুর্দান্ত একটা জায়গা দেবে, এটা আমি বলতে পারবো না। মানে আপনি যে ব্যবসাটা করছেন আমি জানি না 2 বছরে কি ফিল করছেন, কখনো দেখবেন বেশ ভালো চলছে, কখনো দেখবেন ডাউন হয়ে যাচ্ছে। মানে অ্যাট এ স্ট্রেচ গ্রাফটা দারুণ জায়গায় আপনাকে পৌঁছে দিল, এটা কিন্তু হবে না। কারণ এই বিজনেসটা 100% আপনার জন্য সাপোর্টিং নয়। যেহেতু খাবারের জিনিস ব্যবসা করছেন 50% সাপোর্টিং, কিন্তু যে মেটেরিয়াল নিয়ে ব্যবসা করছেন এটা সাপোর্টিং নয়। বুঝতে পারলাম? আপনি যদি এই চিকেন শপের সঙ্গে একটা, আমি যেটা জিজ্ঞেস করলাম যে আপনি কি ক্যাটারিং করেন, যদি ক্যাটারিং করতেন তাহলে ডাল ভাত থাকতো, সবজি থাকতো, ওটা আপনার জন্য বেটার হতো। কিন্তু কারণ ওগুলো উদ্ভিদ থেকে আসছে, ধান তৈরি হচ্ছে, ডাল গাছ থেকে তৈরি হচ্ছে, শাকসবজি গাছ থেকে তৈরি হচ্ছে। এটা যদি আপনি করেন তাহলে আরো বেটার রেজাল্ট পাবেন। বুঝতে পারলাম? আর কি জানতে চান বলুন, আর কি জানতে চান? হ্যাঁ, আর কিছু জানতে চান? হ্যাঁ, বুঝতে পারলাম না, আরেকবার বলুন। এই যে বললাম আপনি যে ব্যবসা করছেন পারফেক্ট, আপনি এই ব্যবসার সঙ্গে একটু উদ্ভিদ থেকে আসে মানে গাছপালা থেকে আসে এই জাতীয় কিছুকে অ্যাটাচ করুন, তাহলে মোর ডেভেলপমেন্ট আপনি পাবেন। এটার জন্য আপনার কোনো রেমেডির প্রয়োজন নেই, কোনো তাবিজ কবজ পাথরের কিচ্ছু দরকার নেই। আপনি ব্যবসাই করুন, খাবারের জিনিসের ব্যবসা করুন, তার সঙ্গে এগুলোকে অ্যাটাচ করুন, দারুণ জায়গা পেয়ে যাবেন। কেমন? ভালো থাকুন। সকলেরই একটা দুর্বলতা থাকে, ভয় থাকে, ডেট অফ বার্থের মধ্যে কোনো উইকনেস আছে কিনা, তাকে ঠিক করে দিলেই হবে কিনা, না, বেসিক জায়গাটা বুঝে নিতে হবে আমাকে যে আমার জন্য কোনটা প্রয়োজন। 97 এমন কিছু বয়স নয়, এখনো লং টাইম পড়ে আছে। আমি এখনো যদি সেভাবে নিজেকে তৈরি করে নিই এই ব্যবসার সঙ্গে অ্যাটাচ, আমি কিন্তু একবারও ব্যবসাটা বন্ধ করতে বলিনি, খেয়াল করবেন। এটা থাকবে, যেহেতু খাবারের বিজনেস বন্ধ হয়ে যাবে না, চলবে, কিন্তু মজাটা দেবে না। ওই মজাটা পেতে গেলে আমার ফেভারেবল আইটেমটাকে অ্যাড করে নিতে হবে, শুধু এইটুকুনি বাস। তারপরও যদি না হয় তখন দেখা যাবে রেমেডির প্রশ্ন, কেন হচ্ছে না ভাই, আমি তো আমার কাজই করছি তাও হচ্ছে না, কিন্তু আমি আমার কাজ করছি না, সুতরাং এখানে রেমেডি দিয়ে কিন্তু সেটাকে ম্যানেজ করা যাবে না। এটা প্রশান্তর নীতি, অন্যরা কে কি বলবেন আই ডোন্ট নো, আমি জানি না। আচ্ছা, এবার আমরা যেখানে ছিলাম, একটা আমরা ডাইরেকশন পাই, আপনি জেনে বা না জেনে আপনার ছেলে বা মেয়েকে আপনি ওয়েস্টের দিকে ফেস করিয়ে বসিয়ে পড়াচ্ছেন। এই যে আমি কথা বলছি আমার ক্যামেরার দিকে ফেস করে, হয়তো এই ডাইরেকশনটা আমি তাকিয়ে আছি পশ্চিম দিকে, কথা বললাম, আপনার ছেলে মেয়েকে আপনি পশ্চিম দিকে মুখ করিয়ে বসিয়ে পড়াচ্ছেন অ্যাজ পার ইওর ঘরের যে অ্যারেঞ্জমেন্ট সেই অনুযায়ী। ক্যালকুলেশন করে দেখা গেল এটা পারফেক্ট, একদম ঠিক, আপনি না জেনেই করছেন বা জেনেই করেছেন, পশ্চিম দিকে মুখ করে বসে পড়লে ভালো হবে। কারণ প্রত্যেকটা জাতক বা জাতিকার আমরা ইচ অ্যান্ড এভরিবডি প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সাকসেস ডাইরেকশন পাবো, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, কারো কারো ক্ষেত্রে আবার নর্থ ইস্টে হতে পারে, সাউথ ওয়েস্টে হতে পারে, আমরা অ্যাজ পার ক্যালকুলেশন এই যেদিকে বসিয়ে পড়াচ্ছেন, তার মানে একটা ব্যাক সাপোর্ট আপনি পেয়ে গেলেন অলরেডি, ওরা যাতে বেটার রেজাল্ট করতে পারে। কারণ ওদিকে মুখ করে বসলে তার কনসেন্ট্রেশন লেভেলটা বাড়বে, মনে রাখার ক্যাপাসিটি বাড়বে, ইত্যাদি ইত্যাদি, মানে একটা বেটারমেন্ট পেলাম। যদি এটা উল্টো হতো, এই পশ্চিম দিকে মুখ করিয়ে বসিয়ে পড়ানোটা আপনার মেয়ের জন্য উচিত নয়, ঠিক ডাইরেকশন নয়। ওর উচিত ছিল পূর্ব দিকে মুখ করিয়ে বসে পড়া অথবা উত্তর দিকে মুখ করিয়ে বসিয়ে পড়া, যেটা হচ্ছে না। তার ফলে কিন্তু ব্যাঘাত তৈরি হচ্ছে। আপনি কি দেখছেন, অসম্ভব চঞ্চল, কারোর কথা শোনে না, এক জায়গায় 10 মিনিট মন স্থির করে বসে পড়তে পারে না। আপনি কিন্তু কারণটা জানেন না, ও মানে এটা করতে বাধ্য, কেউ কে যেন পিঞ্চ করছে যে আমি একভাবে বসতে দেব না। শুধুমাত্র আমি আমার কর্মজীবনে দেখেছি 2001 থেকে আজ অব্দি, শুধু ডাইরেকশন চেঞ্জ করে দেওয়া হয়েছে, তার এডুকেশন সেক্টর দারুণ হয়ে গেল। তার উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসে পড়া উচিত অ্যাজ পার ক্যালকুলেশন। অ্যাডভাইস করলাম, সেটাকে অ্যাপ্লাই করলো, 1 মাস পরে বলছে দারুণ রেজাল্ট। আসছে আলোচনা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা নমস্কার, বলছি আমি নগর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থটা দিদি? 7/9/2000। সময়টা? 1:03। আরেকবার বলুন। দুপুর 1:03। 1:03। কোথায় জন্ম? কলকাতা। একটু ধরুন।
কি করছে আপনার ছেলে এখন? ও এখন তো বসা, তো টোটালিস্ট বসা। আচ্ছা, আমাকে একটা কথা আপনি বলুন, আপনি একটা ছোটবেলা কাটিয়ে এসছেন, ওর বয়সী, ওর এখন 24 বছর বয়স, ওর বয়সী আরো অনেক ছেলে মেয়েকে আপনি আপনার লাইফে দেখেছেন। তাদের সঙ্গে যদি আপনার ছেলেকে আমি একটুখানি তুলনা করি, তুলনা করতে গিয়ে আপনাকে জিজ্ঞেস করলাম, আপনাকে আপনার বাবা মা এই বয়সে আপনাকে যা যা বলতো আপনি কথাগুলো মানতেন, শুনতেন, তাই তো? ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ছেলেকে আপনি যা বলবেন এক কথায় মেনে নেবে, শুনবে? হ্যাঁ? না। যেদিনকে এই প্রবলেমটা কেটে যাবে সেদিনকে আর কোনো প্রবলেম থাকবে না। আপনার ছেলের ভেতরে একটা প্রচন্ড শক্তি আছে, পাওয়ার আছে। ও অন্যের কথা শুনবে না, ও আপনাকে তার কথা শুনিয়ে ছাড়বে। মানে ও আপনার উপরে ডমিনেট করতে চাইবে, ও কিন্তু আপনার আন্ডারে থাকতে চাইবে না। ও চাইবে আপনি ওর আন্ডারে থাকুন। মানে ভয়ানক জেদি, একগুঁয়ে, আমি যা ঠিক করব তাই করব। হ্যাঁ। বোঝা গেল? যতদিন এই প্রবলেমটা থাকবে, যতদিন আপনি ওকে ঠিক করে আপনার কথার মধ্যে আনতে না পারবেন, ততদিন ভালো কিছু বুঝবেন না। কিন্তু ডেট অফ বার্থটা আবার বলছি, অসম্ভব পাওয়ারফুল ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থটা উচিত ছিল, এক সেকেন্ড বলে দিই, ইঞ্জিনিয়ার বাবু ডেট অফ বার্থ হওয়া। হ্যাঁ। ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার। যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে আজকে একটা ভালো পজিশন তৈরি করতে চাইতো, তাহলে এই ডেট অফ বার্থটা যার হবে তার ইঞ্জিনিয়ার হবার কথা। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এবার আপনি আবার বলুন কতদূর পড়াশোনা করেছে? দাদা ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। ও আর্টস, আমার সায়েন্সের স্টুডেন্ট ছিল, আর্টসে এখন আর্টসে করেছে আর্টস, আর এখন গ্রাজুয়েশন কমপ্লিট করে পুরো বসা। ও কবে থেকে চাকরি হবে, এই চাকরি। আমি আপনাকে যেগুলো বললাম একটু মেলান। ওর সায়েন্স পড়া উচিত ছিল, সায়েন্স থেকে দুম করে চলে এলো আর্টসে। ওই যেদিনকে এলো না, সেদিনকে ওই কালিদাসের মতন যে ডালে বসেছি ওই ডালটাই কেটে দিয়েছি। এরপর আপনি ভাবছেন চাকরি বাকরির কথা। হ্যাঁ। চাকরিটা দেবে কাকে? একজন মানুষ যে আপনার ছেলেকে স্যালারি দিয়ে চাকরিতে নেবে, সে তো একটা কোয়ালিটি দেখে নেবে। সেই কোয়ালিটিটা তো ওর মধ্যে আসছে না। ওর থেকে তো অনেক ভালো ভালো ছেলে রয়েছে, তাদেরকে না নিয়ে কোন যুক্তিতে আপনার ছেলেকে নেবে বলুন তো? আগে সেই জায়গাটা রিচ করতে হবে দিদি, তবে হবে। সবার আগে আমি বলি আপনাকে, ওর যে মানসিক অস্থিরতা, একটা প্রচন্ড একগুঁয়েমি জেদ, এটাকে ত্যাগ করতে হবে, অনেক মাথা ঠান্ডা করতে হবে। এরপর এখন আর ইঞ্জিনিয়ার হতে পারবে না, এরপর কম্পিটিটিভ এক্সামগুলোতে বসতে হবে। আপনি ইমিডিয়েট, আমি জানি না কারোর সঙ্গে যোগাযোগ করেছেন কিনা, কোনো রেমেডি অ্যাপ্লাই করেছেন কিনা, কিন্তু আপনার ছেলের রেমেডি ইজ মাস্ট। ওকে কিছু রেমেডি দিতেই হবে, যদি ওকে একটা জায়গায় আপনি দেখতে চান স্ট্যান্ড করেছে। নালে কিন্তু এই যে এখন বলছেন বসা, কিছু হচ্ছে না, এটা 55 বছর বয়সে গিয়েও কিন্তু একই কথা দেখবেন। আপনার ছেলের যখন 55 বছর বয়স হবে, তখনও দেখবেন বসা, কিছু হলো না। ন্যাচারালি এটা আপনি চাইবেন না। আমার অ্যাডভাইস হবে ইমিডিয়েট কোনো এক্সপার্ট লোকের সঙ্গে যোগাযোগ করুন, চাইলে আমার সঙ্গে করতে পারেন। হ্যাঁ দাদা, বলছি কি যে ও যে 25 সালের মধ্যে কোনো চাকরির যোগাযোগ নেই, ও একটা পুলিশের পরীক্ষা দিচ্ছে, পুলিশে। আপনি আমার কথাটা একটু ধরার চেষ্টা করুন। ওর রেমেডিটা ইমিডিয়েট প্রয়োজন, তবে আপনি ওগুলো পজিটিভলি পাবেন। নালে এরকম পরীক্ষা 10টা দেবে, 15টা দেবে, 100টা দেবে, কিচ্ছু হবে না। ইমিডিয়েট রেমেডি দিন, যাতে করে যেটা দিয়েছে, এই যে পরীক্ষাটা দিয়েছে বলছেন, সেটা পজিটিভলি যাতে অ্যাচিভ করতে পারে। হ্যাঁ, কালকে একটা পরীক্ষা আছে ক্লার্কে, হ্যাঁ ক্লার্কে, সরকারি ক্লার্ক পরীক্ষা আছে, তারপরে পরপর পুলিশের পরীক্ষা আছে। শুনুন আমি বলি, এই পরপর আমি তো নিজেই বললাম যে পরীক্ষাগুলো দিতে বলুন, কম্পিটিটিভ এক্সামগুলো, কিন্তু তার সঙ্গে ইমিডিয়েট ওকে রেমেডির ব্যবস্থা করুন দিদি, ইমিডিয়েট করুন। এই পরীক্ষাটা যেমন কালকে আছে বলছেন, রেমেডিটাও কালকে জোগাড় করুন। সে আমার কাছে হোক বা যার কাছেই হোক, পারফেক্ট কাউকে দেখান, দেখিয়ে রেমেডিটা ইমিডিয়েট দিন, তবে কিন্তু একটা জায়গা পাবে। নতুবা 100টা পরীক্ষা দিয়েও কিন্তু বলবেন কিছু হচ্ছে না। এই একদম ডিটেলে আলোচনা করতে বসতে হবে আপনার সঙ্গে আমায়। আপনি আমার পার্সোনাল নাম্বারে ফোন করুন, অনলাইনে যোগাযোগ করুন, ডিটেলে সব জেনে নিন। একটা আপনাকে হরস্কোপ বানিয়ে দিয়ে দেবো।
এই পার্সোনাল নাম্বারটায় ফোন করে নিন, সব বলে দেবে আপনাকে। 25 সালের মধ্যে আমি কোনো আপনি পার্সোনাল নাম্বারটায় ফোন করে যোগাযোগ করে নেবেন। এই শর্ট টাইমের মধ্যে এত চট করে সবকিছু বলা যায় না, যতটুকু পারা গেল বলে দিলাম। কালকে ঠিক করেছেন, জেদ জাগটা প্রচুর বেড়ে গেছে। জানি এটাকে আপনি ঠিকঠাক করে নিতে পারবেন, আমি করতে পারবো। একটু যোগাযোগ করুন, রেমেডি দিন, পরপর চাকরিগুলো দিক, একটা ক্লিক করে যাবে। না হলে হবে না দিদি, নাহলে হবে না। অনেক পরীক্ষা দেওয়ার পরও দেখবেন কিছু হচ্ছে না। পরীক্ষা তো দিচ্ছে, হচ্ছে কি হচ্ছে না। তাহলে ইমিডিয়েট একটা স্টেপ আপনি নিয়ে নিন, আর আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করে নিন। চেম্বারে আসতে পারলে ভালো, নাহলে অনলাইনে যোগাযোগ করুন, তাতেও আপনি রেসপন্স পাবেন। কেমন? আচ্ছা, এই হিসেবে কেমন দাদা? হ্যাঁ, এই হিসেবে কেমন? আপনি মা বলছেন না মাসি বলছেন? মাই বলছি। মা জিজ্ঞেস করছে ছেলের সম্বন্ধে, ছেলে কেমন? আপনারা তো একটা ছবে তো ওঠে। শুনুন, আমি একটা কথা আপনাকে বলি, আমি আপনার ছেলের সম্বন্ধে অন্য কোনো কথা বলিনি, কিন্তু না, একটাও বলিনি যে ওর এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ, কিচ্ছু বলিনি। খালি বলেছি ও একটু জেদি হয়ে যাবে, একগুঁয়েমি করবে, একটু ডমিনেট করবে অন্যের ওপর, অন্যের কথা চট করে নিতে পারবে না। মিলিয়ে নিন এই ঘটনাগুলো ঘটছে কিনা। হ্যাঁ হচ্ছে তো, এটুকুতেই ঠিক করুন। আর আপনি নিজে মা, কাউকে কখনো জিজ্ঞেস করবেন না আমার ছেলে কেমন, তাহলে কিন্তু আমি আপনাকে মা না বলে মাসি বলবো। মায়ের থেকে বেশি কেউ জানতে পারে সন্তানের সম্বন্ধে, বলুন তো? কখনো কাউকে জিজ্ঞেস করবেন না, আচ্ছা দাদা। ঠিক আছে? আমার কথাগুলো একটু এরকমই, কিছু মনে করবেন না। না না, আপনি কখনো জিজ্ঞেস করবেন না, আপনি মা, আপনি ওকে জন্ম দিয়েছেন। অন্য লোক বলবে আপনার ছেলে কেমন, আর আপনি সেটা শুনে নেবেন? কখনো না। আপনার ছেলে ভালো না মন্দ, এই পৃথিবীর সবচেয়ে ভালো আপনি জানেন, ঠিক আছে? ভালো থাকুন। এখন ইদানিং একটু জেদ জাগটা এটা আমি আপনাকে ডেট অফ বার্থটা দেখে প্রথমেই বলে দিয়েছি। হ্যাঁ, এটাই বলেছি, ঠিক আছে, ভালো থাকুন। যাই হোক, সবাই খুব চিন্তিত ছেলে মেয়েদের নিয়ে আসলে। কিন্তু ব্যাপারটা কি হয়, এই যে এখন উনি চিন্তাটা করছেন না, এটা উচিত ছিল এই ফোনটা আজকে না করে আমি কি সায়েন্সটা ছাড়িয়ে ওকে আর্টসে নিয়ে যাব? এই টাইমে, ওই ক্রুশিয়াল টাইমটাতে, ওই যে রাস্তার মোড়টা এসেছিল, ওই মোড়ে কোশ্চেনটা করা উচিত ছিল। এদিকে সায়েন্স, এদিকে আর্টস, জিজ্ঞেসটা করে আর্টসে নিয়ে চলে গেলেন। সেই দিনকেই কিন্তু সর্বনাশটা করে দিয়েছেন, তার খেসারত এখন দিচ্ছেন। নাহলে যদি ঠুকে 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 একটু ক্রিজে টিকে থাকতে পারতো ছেলেটি, একটু রেমেডি ফেমেডি নিয়ে, তাহলে আজকে মাকে আর চিন্তা করতে হতো না, সায়েন্স নিয়েই সে ডেভেলপ করে যেত। এই আর্টসে গিয়ে 12টা বাজলো, আর্টস ম্যাচ করলো না। যাই হোক, কিছু করার নেই। অনেক করে আমরা বলি, অনেকে শোনেন, অনেকে শোনেন না। যারা শোনেন তারা ভালো থাকেন। তো যেখানে আমরা ছিলাম, অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের ওখানে আমার চেম্বার প্রতিদিন পাওয়া যায়। আসতে না পারলে অনলাইনে প্রেডিকশন করাতে পারেন। বাস্তুর জন্য কেউ যোগাযোগ করতে চাইলে আমরা কাউকে বাড়িঘর ভাঙতে বলি না, ছেড়ে চলে যেতে বলি না, ব্রাজিলিয়ান স্ফটিকের যন্ত্র স্থাপন করতে বলি। তার আগে কি বলি, আপনার বাড়ির বাস্তুদোষ কতটা মেজারমেন্ট করতে হবে। কি করে করব? স্পটে গিয়ে ভিজিট করে, অথবা আপনার বাড়ি ফ্ল্যাটের প্ল্যানটা দেখে আপনার কিরকম যন্ত্রণ দরকার, এটা একটা ওয়ে আউট। বাস্তুকে ব্যালেন্স করলাম। আরেকটা হচ্ছে ডেট অফ বার্থ। এই যে দুটো ফোন, এটা একটা এক্সাম্পল, একটা উদাহরণ, কিভাবে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তার একটা উদাহরণ। যারা যারা প্রয়োজন মনে করবেন, এই অনুষ্ঠানগুলো দেখে আপনারা একটু আইডিয়া করুন। এই যে মা অডিট হয়ে ফোন করলেন, এটা যদি আজ থেকে 3 বছর আগে যোগাযোগ করে একটা কিছু ব্যবস্থা নিতেন, আমি কিন্তু বারবার বলছি, সর্বক্ষেত্রে রেমেডির প্রয়োজন নেই, একটা গাইডলাইনের প্রয়োজন। যে আমি আর্টসে যাবো না কমার্সে যাবো, এর মধ্যে কোনো রেমেডি নেই। ভিজিট দিয়ে আইডিয়াটুকু নেওয়া, দ্যাটস এনাফ। তাহলেই লাইফটা অন্যরকম। এই যেমন বলছিলাম আমি, যে একজনকে আমি কালার থেরাপি আর শুধু ডাইরেকশন চেঞ্জ করিয়ে দুর্দান্ত পজিশনে লাইফে রয়েছে সে আজকে। যে ছেলে মেয়েটি পড়াশোনা করছিল না, ছেলেটি বা মেয়েটি, এই গাইডলাইন। রেমেডি সবার জন্য নয়, রেমেডি তো একদম এক্সট্রিম পয়েন্টে, যে আমি আর এগোতে পারছি না, তখন একটা হাতে লাঠি অবলম্বন, এইবার আমি এগোতে পারবো। দাঁড়াতে পারছি না সোজা হয়ে, তখন হাতে লাঠি, দ্যাট ইজ রেমেডি। তার আগে অব্দি নিজেই গটগটিয়ে হাঁটবো, কোন দিকে হাঁটবো, কিভাবে হাঁটবো, এই গাইডলাইনটা প্রয়োজন। যারা এটা মেনটেন করেন তারা জীবনে সাকসেস পান। তাই বলি, ভুল করবেন না। সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ভালো রেজাল্ট করাতে চান, দায়িত্ব প্রশান্তকে দিন, করে দেখিয়ে দেবো, চ্যালেঞ্জ। আজকের মতো বিদায় নিই। সবাই খুব ভালো থাকবেন, অনুষ্ঠান দেখুন আর নিজেদের কাজে লাগান। সাকসেস আপনার জন্য ওয়েট করছে। নমস্কার।